এক এক করে আত্মীয়রা এসে জমা হতে থাকে ঘরে। কারো মুখে কথা নেই, চোখে মুখে শোকের ছায়া। সবাই দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, যেন শোকের ভার ভাষাকে গিলে ফেলেছে। পিছনের দিকে চুপচাপ এসে দাঁড়ান খালেকুজ্জামান। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে গভীর একটা শূন্যতা। চারপাশের কান্নার সুর যেন তাকেও গলিয়ে দিচ্ছে নিঃশব্দে। তিনি শুকনো গলায় বলেন, এভাবে তোমরা দুই ভাই বোন কাঁদছ কেন? তোমাদের আম্মার রূহ কষ্ট পাবে তো। সকলের দৃষ্টি সেদিকেই। খালেকুজ্জামানকে দেখে সুমনা আরও ভেঙে পড়ে। মাহমুদের কাছ থেকে সরে গিয়ে বাবার বুকে মাথা রাখে। কষ্ট লাঘবের আশায়। কষ্ট কমে না, বরং বুকের ভেতরটা আরও ভারী হয়ে ওঠে। সুমনা এখন একেবারে ছোট শিশুর মতো ফোঁপাচ্ছে। খালেকুজ্জামান চোখের ইশারায় মাহমুদকে ডাকেন। দুই হাতে জড়িয়ে নেন তার দুই সন্তানকে। খানিক বাদে টের পান তার পাঞ্জাবি ভিজে যাচ্ছে চোখের জলে। নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলেন, কাঁদছ কেন তোমরা? মা চলে গেছে তো কি হয়েছে? বাবা তো আছেই। এভাবে কাঁদলে তোমাদের আম্মার রূহ কষ্ট পাবে। এই সময় ভিড়ের মধ্যে থেকে এক মহিলা, সম্ভবত খালেকুজ্জামানের দুঃসম্পর্কের বোন হবে, জিজ্ঞেস করে ওঠেন, সবাইকে তো দেখলাম ভাই, তোমার ছোট মেয়েটাকে দেখছি না যে? সুমনা মুখ খুলতে যায়, কিন্তু মাহমুদ তার হাত চেপে ধরে। চোখের ইশারা করে চুপ থাকতে বলে। সুমনা দমে যায়, কিন্তু উপস্থিত সকলে কৌতূহল বেড়ে যায়, আসলে মুনিরা কোথায়? পরিস্থিতি সামাল দেন নাজমা বেগম। সুমনার মাথায় স্নেহ ভরে হাত রেখে শান্ত স্বরে বলেন, সবাইকে একদিন না একদিন যেতে হয় মা, কেউ আগে কেউ পরে। চলো, এখন মায়ের গোসলের ব্যবস্থা করতে হবে, বেশি দেরি করলে চলবে না। সুমনা শক্ত করে বাবার পাঞ্জাবি আঁকড়ে ধরে, চাপা স্বরে ডাকে, আব্বা। খালেকুজ্জামান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকেন। এই বয়সে এসেও আজ তার মনে হয় তিনি একেবারে শূন্য, অনুভূতিহীন। মুনিরার প্রসঙ্গ আপাতত চাপা পড়ে যায়। খালেকুজ্জামান নরম গলায় বলেন, চলো মা, তোমার আম্মার শেষ বিদায়ের আয়োজন করো। সবাই যখন রুম থেকে বেরিয়ে যায়, তনা হঠাৎই মাহমুদের হাতটা খপ করে ধরে চেপে ধরে। চোখ মুছে একটু সময় নেয়, তারপর নীরব কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, মুনিরা, মেয়েটাকে একটা খবর দেওয়ার ব্যবস্থা করো না দয়া করে। মাহমুদ এক মুহূর্ত নীরব থাকে, তারপর নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? যে নিজে হারিয়ে যেতে চায় তাকে কেউ কিভাবে খুঁজে পাবে? খুঁজে পাওয়ার কোনো রাস্তাই তো খোলা রাখেনি। তনা থেমে থাকে না, তার কণ্ঠে চাপা তাগিদ। তবু তুমি দেখো না একটু, এমন সময় থাকবে না যতই ভুল করুক মায়ের মৃত্যু সংবাদ জানার অধিকার তো তারও আছে। এখন না জানালে পরে যখন জানতে পারবে তখন তো। কণ্ঠরুদ্ধ হয়ে আসে তার। মাহমুদ তাকায় তনার দিকে, দৃষ্টিতে ক্লান্তি, কণ্ঠে ম্লান স্বর। বস্তির মুখের গলিটায় যে কতগুলো ছোট ছোট বিল্ডিং আছে, ছেলেটা সেখানে একটা রুমে ভাড়ায় থাকতো। যতদূর খবর নিয়ে জানতে পেরেছি, উত্তর অঞ্চলের কোথাও একটা ছেলের গ্রামের বাড়ি, খুব সম্ভবত কুড়িগ্রাম। এটা তো খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। এই অবস্থায় আমি কোথায় খুঁজবো বলতে পারো? তাই আশা ছেড়ে দিয়েছি। তনা আর কিছু বলে না। শোকের আবরণে মোড়া সেই ঘরে আবার ঘন হয়ে আসে নীরবতা। কথায় আছে, সময় গেলে সাধন হবে না। সেদিন তোমার কথা যাচাই করার দরকার ছিল, যার মাসুল আজকের দিন। মুনিরাটা যদি জানতো ওর একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ আমরা মা হারা। যাই হোক, আম্মার জীবনের বিনিময় হলেও মুনিরা ভালো থাকুক। খাটিয়ার ওপর নিথর পড়ে আছে মেহরুন্নেসার দেহ, সাদা কাফনের কাপড়ে মোড়ানো, শেষ বিদায়ের প্রতীক্ষায়। সময় যেন থমকে গেছে চারপাশে। শিয়রের পাশে নিঃশব্দে বসে আছে সুমনা, বুকের ভিতর এক অসহনীয় যন্ত্রণা নিয়ে। কিন্তু চোখে এক ফোঁটা জল নেই। ম্লান দুটো চোখে সে অপলক তাকিয়ে আছে কাফনে ঢাকা প্রিয় মুখের দিকে। এই তো আজই শেষ দিন, আর কাউকে মা বলে ডাকা হবে না, মায়ের গায়ের গন্ধ নেওয়া হবে না, মানুষটা থাকবে না, থাকবে কেবল নামের অস্তিত্ব। সুমনার কাঁধে আলতো করে হাত রেখে পাশে বসে আছে তন্না। তার মুখে অদ্ভুত এক স্তব্ধতা, যেন সমস্ত শব্দ হারিয়ে গেছে এই শোকের ভারে। ঠিক সেই মুহূর্তে দীর্ঘ নীরবতা ভেঙে মাহমুদের গলা শোনা যায়, আপনারা জানেন, আমার আম্মা আজ এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। জীবদ্দশে তিনি আপনাদের অনেকের সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়েছিলেন, কখনো আত্মীয়তায়, কখনো সৌজন্য, আবার কখনো সামাজিক বা পারিবারিক সম্পর্কের মাধ্যমে। তার জীবনের কোনো পর্যায়ে যদি কারোর সঙ্গে কোনো অর্থনৈতিক লেনদেন থেকে থাকে, কেউ যদি তার কাছে কিছু পাওনা রাখেন, দয়া করে আমাকে জানাবেন।
আমি যথাসম্ভব পরিশোধ করার চেষ্টা করব। তেমনি ইচ্ছায় বা অনিচ্ছায়, যদি কথায় বা ব্যবহারে তিনি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আমি বিনীতভাবে সবার কাছে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তার কবরকে প্রশান্তিময় করে তোলেন, আর তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। মাহমুদের কথা শেষ হওয়া মাত্রই মাথায় কারো হাতের অস্তিত্ব টের পায় তনা। মাথা উঁচিয়ে তাকাতেই দেখতে পায় খালিকুজ্জামান ম্লান আর কাতর চোখে চেয়ে আছেন। এই চাহনির মানে তনা জানে। তনা ফোলা ফোলা চোখে পলক ফেলে, চোখের পানি স্পর্শ করে চিবুক, যার অর্থ আমার কোনো অভিযোগ নেই। একজন পুরুষ বলে ওঠে, তুমিও ভাবিকে মাফ করে দাও ভাই, তার প্রতি তো আমার কোনো অভিযোগ নেই, মাফ কিসের জন্য? শেষ বিদায় সুন্দর করে বলো না, একটু পরেই সারা জীবনের জন্য 3.5 হাত মাটির ঘরে শুয়ে দিয়ে আসবে। খালিকুজ্জামান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করা বন্ধ করে যায়, যেন মাথাতেই ছিল না মেহরুন্নেসাকে গোরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আপা, আমরা একটু দূরে যাই, আব্বা এখানে আসুক। সুমনা নিঃশব্দে সরে যায়। ঠিক সুমনার জায়গায় হাঁটু ভাঁজ করে বসলেন তিনি। আলতো করে ডাকলেন তিনি, যেন মেহেরুন্নেসা ঘুমাচ্ছে। মেহের, মেহের। খানিক চুপ থেকে আবারও ডাকে, মেহের, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? গাল ভিজে ওঠে বয়োজ্যেষ্ঠ মানুষটার। শিশুর মতো ফুপিয়ে উঠলেন তিনি। বাবার কান্না দেখে মাহমুদ কেঁদে ওঠে, হেসকি তুলে কাঁদে সে। সঙ্গে সঙ্গে মাহমুদের কাঁধে হাত রাখে নোমান। এ যেন নীরব সান্ত্বনা। পুরুষ হয়ে ভেঙে পড়লে নারীদের কি হবে? ওরা যে আরও ভঙ্গুর প্রকৃতির। শোলের কথায় সে বোনের দিকে চাইল, তার অবস্থা আরও নাজেহাল। তনাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে সে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মেহের, ভুল ত্রুটি নিয়েই মানুষ, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন। খাটিয়ে মাথা ঠেকালেন তিনি। কান্নার বেগ বাড়ছে। একজন বয়োজ্যেষ্ঠ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, এর চেয়ে নিদারুণ করুণ চিত্র বোধহয় দুনিয়ার আর হয় না। শেষ বিদায়ের ভারী মুহূর্ত। নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে এগিয়ে আসে চারজন, কাঁধে তুলে নেয় খাটিয়া। চারদিক জুড়ে ভেসে আসে একটাই চিরচেনা শিহরণ জাগানো ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহাপবিত্র উচ্চারণে ঘনীভূত হয় আবেগ, বেদনা আর আখিরাতের অত্যন্ত প্রত্যাশা। গুনগুন কান্নার আওয়াজ ধীরে ধীরে প্রবল হয়। একে একে সব পুরুষ এগিয়ে চলে যায় জানাজায়। কেউ কেউ চোখ মুছতে মুছতে মিলিয়ে যায় ধুলোমাখা প্রান্তরে। সুমনাকে ধরে রাখা মুশকিল হয়ে পড়ে। তনা একা সামলাতে পারে না। মাগো, আমাদের কোথায় রেখে গেলে মাগো? আর কটা দিনের আয়ু নিয়ে কেন এলে না? মা ডেকে যেন মন তৃপ্ত না। তনা, ওরা আম্মাকে নিয়ে চলে যাচ্ছে, ওদের আটকাও, ওদের আটকাও। সুমনার কণ্ঠ বুঝে আসে, দেহটা নেতিয়ে পড়ে। গলা দিয়ে আর কোনো শব্দ বেরোয় না, শুধু কাঁপা কাঁপা নিঃশ্বাস। আবারও চাপা গুঞ্জন শোনা যায়। সবাইকে দেখা গেল, মুনিরাকে দেখা গেল না। কিছু একটা হয়েছে, না হলে এই মেয়ে কোথায়? সুমনা মাথা তুলে তাকায়। নিভু নিভু চোখ জোড়া হঠাৎই যেন জ্বলে ওঠে জ্বলন্ত ক্ষোভে। ওই জানোয়ারের নাম মুখে নিবেন না, ওই অমানুষটা আমার আম্মারে খাইছে। তনা কাঁপতে কাঁপতে সুমনার হাত খামছে ধরে, চায় তাকে থামাতে, চুপ করাতে। আমাদের মান সম্মানের কথা ভাবল না, ওর সিদ্ধান্তের জন্য আমার পৃথিবী ছেড়ে বিদায় নিল। নিজে মাহারা হলো, আমাদেরও মাহারা করলো। কি হবে এসব লুকিয়ে? মা মারা গেছে, অথচ ছোট মেয়েকে একটা বারের জন্য কেউ দেখেনি। তোমার কি মনে হয় এরা অবুঝ? এরা কেউ বুঝবে না? সবাই ঘটনা জানবে না? আপা থামুন না এবার। সুমনা থেমে যায়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, থেমেছি তনা, থেমেছি। তবে যেদিন ওকে পাবো সেদিন থামবো না। রাত বাড়তে একে একে আত্মীয়রা বিদায় নিতে শুরু করলো। বাইরের নীরবতায় এক অদৃশ্য চাদর ছড়িয়ে পড়েছে, আর ঘরের ভিতর ছিল চাপা একটা অস্বস্তি। তারা যাওয়ার আগ পর্যন্ত ফিসফিসনির শব্দ ছিল চারপাশে। ঘটনা আঁচ করতে পেরে কারো চোখে ছিল অবিশ্বাস, কারো মুখে চাপা উত্তেজনা। কিন্তু এমন পরিস্থিতিতে বিস্তারিত জানার জন্য কেউ মুখ ফুটে প্রশ্ন করার সাহস করেনি। যেন এক অলিখিত নিষেধাজ্ঞা ঘিরে ধরেছিল চারিদিকে। খালিকুজ্জামানের বুকে মাথা রেখে বসে আছে সুমনা। আজ যেন পৃথিবীর সমস্ত শান্তি এখানে নেমে এসেছে। সুমনার মেয়েকে সাথে নিয়ে এগিয়ে আসেন নাজমা বেগম। বাচ্চা মেয়েটির চোখ মুখ শুকিয়ে একেবারে পাংশু হয়ে গিয়েছে, চোখে চাপা আতঙ্ক। এভাবে থাকলে তোমার মা ফিরে আসবে? সুমনা দীর্ঘশ্বাস ছাড়ল। সকাল থেকে কিছুই খাওনি তোমরা?
তোমরা না খেয়ে থাকলে তো বেয়ান ফিরে আসবে না। খিদে নেই আন্টি? পাগলামি করে না মা, খাবে চলো, বাকিদের খেতে দিন, আমার খেতে ইচ্ছে করছে না। তোমার মেয়েটার দিকে তাকাও, সারাদিন মেয়েটাও কিছু খায়নি, রূপা খাওয়ানোর জন্য চেষ্টা করলো, তুমি খাওনি তাই সেও খাবে না। মেয়েটার জন্য অন্তত। সুমনা মাথা তুলে তাকায়, হাত বাড়িয়ে ডাকতেই মায়ের পাশে বসে নিশি। মেয়ের মাথায় বুকের সাথে চেপে ধরে আবারও কান্নার ঝড় তোলে। তোমার নানু আর নেই মা? আর কাকে নানু বলে ডাকবে? তখনই তার মাথায় হাত রাখেন নাজমা বেগম। আর কত কাঁদবে মা, আর কেঁদো না, বরং বেয়ানের জন্য দোয়া করো। মন যে মানে না আন্টি, আজ এ সবাই আছে কিন্তু আমার আম্মা নেই, আমার বুকটা যে ফেটে যায়। নাজমা বেগম আর কিছু বলতে পারেন না। এই শোকের কোনো সান্ত্বনা হয় না, শূন্য স্থান কখনো পূর্ণ হবে না। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল তনা। সুমনা হাতের ইশারায় ডাকতেই এগিয়ে এলো। পাশ থেকে খালেকুজ্জামান উঠে যেতেই তনা সেখানে বসে। তনার দুটো হাত মুঠোবন্দি করে সুমনা। কাঁপা কাঁপা স্বরে বলে, আম্মার সাথে কথা বলে যখন উঠে দাঁড়ালাম, আম্মা আমাকে বলে তনাটার থেকে অনেক অবিচার করেছি, কারণে অকারণে বকেছি, ভুল ধরেছি, কথা শোনানোর সুযোগ খুঁজেছি। একবার সুস্থ হয়ে বাড়ি ফিরি আর মেয়েটাকে বকবো না, আগলে রাখবো যেভাবে তোমাদের আগলে রেখেছি। এই যে আমাকে দেখতে এসেছে, তোরা কিন্তু ওকে আর বাপের বাড়ি যেতে দিস না, বলে দিস কোনো রাগ যেন পুষে না রাখে, মা মনে করে যেন আমি ক্ষমা করে দেয়। সুমনা কপাল ঠেকায় সেই মুঠোবন্ধি হাতে। এর আগে যখন আমার কথা বলছিল বোঝা যাচ্ছিল না, কোনো কথা স্পষ্ট করে বলতে পারছিলেন না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু তোমার কথা যখন বলছিল আম্মার গলার স্বর একদম স্পষ্ট ছিল, টানা কথাও কোথাও আটকায়নি। আমি যদি জানতাম তনা ওইটা আমার মায়ের শেষ কথা হবে, আমি কখনো সেখান থেকে আসতাম না। আচ্ছা, আম্মা কি বুঝতে পেরেছিল আর বাঁচবে না? তবে বলল না কেন আমায়? সুমনা মাথা তুলে তাকায়, চোখের জলে নাকের একাকার তার। মা ভেবে আমার মাকে ক্ষমা করে দিও, কোনো রাগ পুষে রেখো না, সংসারটা ফেলে যেও না কোথাও। মেহরুন্নেসার মৃত্যুর 6 মাস পেরিয়ে গেছে, সময় থেমে থাকেনি। প্রতিদিনের জীবনযাত্রা চলেছে আপন নিয়মে। বাড়ি থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও আপনজন হারানোর যে গভীর ক্ষত, তার রক্তক্ষরণ এখনো থামেনি। নিঃশব্দে অদৃশ্য যন্ত্রণায় প্রতিদিনে কাঁপে সকলের অন্তর। এরই মধ্যে মাসখানেক হলো তনা একটি মাধ্যমিক বিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে যোগ দিয়েছে। স্কুলটি তাদের বাসার কাছে, তবু প্রথমে সে দ্বিধাগ্রস্ত ছিল, শিক্ষকতা করবে কিনা বুঝে উঠতে পারছিল না। জীবনের এক অস্থির অধ্যায়ে নিজেকে নতুন কোনো দায়িত্বে জড়ানো তার জন্য সহজ ছিল না। তবে মাহমুদ আর খালেকুজ্জামান অনেকটা জোর করে তাকে রাজি করায়। তারা চায়নি তনার মেধাও শিক্ষা অকাজে নষ্ট হোক। মাহমুদ শারীরিক চিকিৎসার জন্য শেষ পর্যায়ে। ধীরে ধীরে সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু এত কিছুর পরও, এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরও মুনিরার কোনো খোঁজ মেলেনি। ছুটির দিন আজ তনার হাতে কিছুটা ফুসরত। স্কুলে নেয়া ক্লাস টেস্টের খাতা হাতে নিয়ে বসে আছে। সাদা কালো খাতার পাতায় ছেলেমেয়েগুলোর ভুলভাল উত্তর দেখে মিটিমিটি হাসে সে। আজ রান্নাঘরে ঢুকেছে খালেকুজ্জামান আর মাহমুদ নিজেরাই। দুজনেই স্বেচ্ছায় রান্নার দায়িত্ব নিয়েছে আজ। খানিক পরপর বাপ বেটার চেঁচামেচি শোনা যায়, তেল মশলা বেশি হলো না কম হলো এসব নিয়ে। তনা ঠোঁট চেপে হাসে। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে তার, এই মানুষগুলোর সঙ্গে জীবন এত সহজভাবে এগিয়ে যাবে তা কি কোনোদিন কল্পনা করতে পেরেছিল? ভাবনার মাঝেই বিকট শব্দে তার ফোন বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে মা নামটা দেখে বিস্তর হাসল সে। হ্যাঁ মা, বলো। তনা মোবাইলটা কানে ধরে জানালার ধারে এসে দাঁড়ায়। বাইরের আকাশে রোদ আর মেঘের লুকোচুরি চলছে। ঘরের ভেতরে হালকা মশলার গন্ধ, দূর থেকে ভেসে আসা বাপ ছেলের কথাবার্তা, সব মিলে এক শান্ত আর ভাবসা দুপুর। ওপাশ থেকে নাজমা বেগমের গলা ভেসে আসে, কি করছিস তুই? পরীক্ষা নিয়েছিলাম, সে খাতাগুলো দেখছি। তনার কণ্ঠে ক্লান্তির হালকা ছায়া। কটা দিন এসে থেকে জানা মা, বাবুর নাম রাখার পর যে গেলি, তারপর আর এলি না। নাজমা বেগমের কণ্ঠে অভিমানের মৃদু ছোঁয়া। এখন কি আর সেই সময় আসছে মা? দীর্ঘশ্বাস ফেলল সে। বড্ড সংসারী হয়ে গেছিস তাই না? আরও একটা দীর্ঘশ্বাস যেন ভেসে আসে ফোনের ওপাশ থেকে। তনা ফিসেল করে হেসে ফেলে। জানালার বাইরে দৃষ্টি ফেলে বলে, ভালো হোক বা মন্দ সে বিচারে যাব না, কিন্তু সংসারের কর্তৃত্ব তিনি ছিলেন,
সেই মানুষটা নেই, শূন্যতা কাজ করে। আমি থাকলে বাবা ছেলে দুজনে একটু হাসাহাসি থাকে। ওদের একা রেখে কোথাও যেতে আমার সাহস হয় না। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর ভেসে আসে মায়ের ভারী কণ্ঠ। তোদের দুই ভাই বোনের সিদ্ধান্ত নিয়ে আমি কখনো কিছু বলিনি। জানি তোরা সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। সেদিন তুই যদি আমাকে না বোঝাতি, হাসপাতালে না যেতি, তবে তোর সঙ্গে সঙ্গে আমিও আমার কাছে অপরাধী হয়ে যেতাম। বিবেকটা কুরে কুরে খেত আমাকে। অপরাধ বোধ নিয়ে বাঁচতে হতো। বাধ্য এসব কথা। তোমার নাতি এখন কি করছে বলো? তোর বাবাজান আমাকে আর রূপাকে দৌড়ের ওপর রেখেছে। ছেলেটা সবে গোসল করে এলো, কোলে না মাত্রই বাথরুম করে দিল। রূপা আবার গেল কাপড় বদলাতে। তনা এবার খিলখিল করে হেসে ওঠে। অলস সময় কাটানোর দিন শেষ মা, এবার একটু দৌড়ের ওপর থাকো। তনা, তনা, এদিকে এসো, আমাদের রান্না শেষ, একটু চেখে দেখো তো কেমন হয়েছে। হাঁক ছেড়ে ডাকছেন খালিকুজ্জামান। তোমার সাথে মা পরে কথা বলছি, এখন রাখছি। নাজমা বেগমের সাথে কথা শেষ করে তনা ডাইনিং টেবিলের কাছে যায়। খালিকুজ্জামান ছোট্ট একটা বাটিতে অল্প পরিমাণে মাংস নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। তনা একটু তরকারি মুখে দিয়ে চোখ মুখ বিকৃত করে ফেলে। মজা হয়নি? লবণ বেশি হয়েছে বুঝি। চোখ বুঝতে মাথা ঝাঁকায় তনা। ধারণা সত্যি হওয়াতেই তেতে উঠলেন খালিকুজ্জামান। তোর জন্য সব। কতবার করে বললাম লবণ বেশি দিবি না, তারপরেও লবণের পুরো কৌটা উল্টে দিয়েছে। অকর্মা জন্ম দিচ্ছে একটা, কোনো কাজ ঠিকমতো করতে পারে না। তুমি পারো? তুমি এত পারলে নিজে লবণ দিলে না কেন? ওইদিকে নিজে যে ডালে পুরো হলুদের কৌটা ঢেলে দিয়েছ সে বেলায়। তুমি অকর্মা বলেই তো আমি অকর্মা হয়েছি। বাবা ছেলের ঝগড়া দেখে কপাল চাপড়ায় তনা। খালিকুজ্জামান দাঁতে দাঁত পিষে বলেন, বাপের মুখে মুখে তর্ক, বলে ছেলের দিকে তেরে যেতে নিয়েও থেমে যান তিনি। মুখটা ম্লান হয়ে আসে, চোখে মুখে ভর করে অসহায়ত্ব। ব্যাপারটা নজরে এড়ায় না তনার। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বা? এগিয়ে আসে মাহমুদও। আমার কথায় কি কষ্ট পেয়েছে আব্বা? আমি তো মজা করে বলেছি। তিনি ফিসেল হেসে দৃষ্টিপাত করেন সেই চেয়ারটায় যেখানে মেহরুন্নেসা বসতেন। আজকের এই মুহূর্তটা তো অন্যরকম হতে পারত। ওই চেয়ারটায় মাহমুদের মাও বসে মিটিমিটি হাসতে পারত আমাদের কাণ্ড দেখে। এই কয়দিনের আয়ু নিয়ে এসেছিলেন আম্মা। তনার বুকটা ভারী হয়ে ওঠে। কিছু কিছু যন্ত্রণাকে ছোঁয়া যায় না, পাশে বসে নীরবে ভাগ করে নেওয়া যায় না, কেবল দূর থেকে সান্ত্বনাই দেয়া যায়। জীবনসঙ্গী হারানোর মানে শুধু একজন মানুষকে হারানো নয়, একসাথে কাটানো সমস্ত মুহূর্ত, অভ্যেস, নির্ভরতা, তর্ক, ভালোবাসা সবকিছু এক করে নিঃশেষ হয়ে যাওয়া। যার হারায় কেবল সেই বোঝে এই যন্ত্রণা। হয়তো বলেই তিনি এমন এক দীর্ঘশ্বাস ছাড়লেন যে এই দীর্ঘশ্বাসের সাথে জমে থাকা ভেতরকার যন্ত্রণা বের করে দিতে পারলে শান্তি পেতেন। আকস্মিক কলিং বেলের শব্দে তনার কপালে চিন্তার ভাঁজ পড়ে। এই অসময়ে আবার কে এলো? দাঁড়ান, আমি দেখছি, বলে সে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। দরজার কাছে পৌঁছাতেই কানে আসে অস্পষ্ট এক কান্নার গুঞ্জন। আধো গলায় কেউ যেন হাহাকার করছে। বুকের ভেতরটা কেঁপে ওঠে তনার। এক অজানা আশঙ্কায় আচ্ছন্ন হয়ে পড়ে সে। লুকিং গ্লাসে চোখ রাখলেও ধরা দেয় না কেউ। দরজার ওপাশটা যেন নিঃসঙ্গ ও শূন্য। আব্বা, বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। মাহমুদ এগিয়ে যেতে নিলেই বাধা দেন খালিকুজ্জামান। তিনিও চিন্তিত স্বরে বলেন, দাঁড়া, আমি দেখছি কে এলো। তিনি দরজা খুলতে থমকে গেলেন। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মনিরা। ভেজা চোখ, অগোছালো চুল, কাঁপতে থাকা কাঁধ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। মুহূর্তটা যেন থেমে যায়। তিনি চোখ মেলে তাকিয়ে থাকেন। মনিরা ফিরে এসেছে বিশ্বাস হয় না তার। হাজার খুঁজেও যার সন্ধান পাওয়া যায়নি, সে নিজে এসে দরজায় দাঁড়িয়েছে। তিনি কিছু বলার আগেই মনিরা এগিয়ে আসে, আর সে নিজেকে আর ধরে রাখতে পারে না। ধাপ করে লুটিয়ে পড়ে বাবার বুকে। তার অশ্রু ভিজিয়ে দেয় খালিকুজ্জামানের সাদা স্যান্ডো গেঞ্জি। তিনি তবু স্থির দাঁড়িয়ে থাকেন। চাপা অভিমান আর রাগ বাধা হয়ে দাঁড়ায় মেয়েকে আগলে নিতে। আমাকে মাফ করে দাও আব্বা। নিঃশব্দ ঘরে মনিরার কান্না আর বুক ফাটা চিৎকার মিশে এক বিভীষিকাময় আর্তনাদে রূপ নিয়েছে। প্রতিটি অশ্রুবিন্দু যেন অনুতাপে জ্বলে ওঠা আত্মচিৎকার, আর গলা চিরে বেরিয়ে আসা শব্দগুলো যেন সমস্ত অপরাধ বোধের দহন বহন করছে। দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই বুক ছেঁড়া আর্তনাদ, আর প্রতিটা ইট যেন তার মায়ের মৃত্যুর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
মুনিরা শক্ত করে বুকে চেপে ধরেছে মেহেরুন্নেসার একখানা পুরনো শাড়ি। দলা পাকানো সেই শাড়ি কাপা হাতে আঁকড়ে আছে সে। শাড়ির ভাঁজে এখনো মায়ের গন্ধ, কিন্তু মানুষটা আর নেই, আর না কোনো দিন ফিরবে। আর এই না ফেরার একমাত্র কারণ সে নিজে। একটিমাত্র ভুল সিদ্ধান্ত গ্রহণের ভার সইতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেছেন তার মা। এই দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে তাকে বাঁচতে হবে আজীবন। মাগো মা, সারা জীবনের অপরাধী বানিয়ে তুমি কেন চোখ বুঝলে? আমার যে ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলে না। তনা, একে বলে দাও এটা কোনো নাট্যমঞ্চ না। এসব কুমিরের কান্না যেন এখানে না কাঁদে। খালিকুজ্জামানের চোখে কাঠিন্য ভাব। আব্বা, হাতের ইশারায় তনাকে থামিয়ে দেন তিনি। আমায় নয়সে বুঝ দিতে এসো না, আমি বাচ্চা নই। মেহেরুন্নেসা যদি পাহাড় সমান পাপও করে, সে আমার স্ত্রী, আমার সন্তানের মা, এটা ধ্রুব সত্যি। বলতে পারো সে অন্যরকম, কিন্তু কখনো আমার প্রতি বিন্দু পরিমাণ অবহেলা করেনি। এতগুলো বছর সংসার করায় আচমকা মানুষটা নেই। খেতে বসলে তার চেহারাটা খালি থাকে, ঘুমোতে গেলে বিছানার একপাশ ফাঁকা থাকে। কয়েক মাস যাওয়ার পরেও আমি এসব মানতে পারি না। তোমরা আছো ঠিকই, তারপরও আমি একা। সমস্ত রাগ অভিমান নিংড়ে দেওয়ার আগেই খালিকুজ্জামানের পা জড়িয়ে ধরে মুনিরা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় মাফ করে দিন। 2 পা পিছিয়ে গেলেন তিনি। রাগ করে থাকবেন না আব্বা, আম্মা কি ফিরে আসবে? বয়স কম, তনার মুখের কথা কেড়ে নিলেন খালিকুজ্জামান। বয়স কম? তুমি এই কথা বলছো? বয়স কম হলে এত বড় সিদ্ধান্ত নিতে পারতো। হয়তো তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অযোগ্য ছিলাম, তাই তো আমার মান সম্মান আর তোমার মায়ের জীবনকে বুড়ো আঙুল দেখে ঘর ছেড়েছিল। খানিক এগিয়ে আবারও খালিকুজ্জামানের পা জড়িয়ে ধরে। আব্বা, কিসের আব্বা আব্বা করছো তুমি? তোমার ভাবিকে চোখে পড়ে? যাওয়ার পর স্বীকার করলে না কেন? ওই ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, তাহলে আমরা তার সাথেই তোমার বিয়ে দিতাম। মেহেরুন্নেসা বেঁচে থাকতো আর আমার সম্মানও। আর ক্ষমা করেছি বলেই বাসে ঢুকতে পেরেছ নয়তো? তিনি রুম ত্যাগ করার জন্য পা বাড়ালেন। যাওয়ার আগে বলেন, তোমায় আমি ক্ষমা করেছি ঠিকই, তবে সন্তানের জন্য বাবার চোখে যে মায়া থাকে, সেই মায়া আর আমার নেই। মুনিরা মেঝেতে লুটিয়ে পড়ে। হৃদয় এফোর ওপর করা চিৎকার পুরো রুম কেঁপে উঠল। এতক্ষণ সেভাবেই পড়ে রইল নিঃশব্দে। কেবল নীরব কান্নায় দুলে দুলে উঠছিল তার পিঠ। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর উঠে দাঁড়ায় মুনিরা। মাহমুদের দিকে তাকাতেই মুখ ফিরিয়ে নিল সে। তাই আর যাওয়ার সাহস পেল না, এগিয়ে গেল তনার দিকে। তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, খারাপ ব্যবহার করেছি, আমায় তুমি আমায় ক্ষমা। ফোপাতে ফোপাতে তনার বুকে নিস্তেজ হয়ে পড়ল। মাহমুদ চলে যাওয়ার জন্য উদ্যত হলেই মাহমুদের হাতটা খপ করে ধরে ফেলে তনা। চোখের ইশারে বলে এখানে থাকার জন্য। মাহমুদ হাত ছেড়ে মুনিরার মুখটা হাতের আঁচলে নিল। চোখের পানি মুছে দিয়ে চোখের ইশারায় মাহমুদের কাছে যেতে বলে। একটুখানি ভরসা পেতে বিলম্ব করে না মুনিরা, আঁকড়ে ধরে ভাইয়ের বুক। তোমার সাথে এতদিন যোগাযোগ করা যায়নি কেন? এক গ্লাস পানি এগিয়ে দিয়ে প্রশ্ন করে তনা। প্রতি উত্তরে ম্লান হাসে মুনিরা। আত্মোপলব্ধির সকল ভার যেন সে হাসিতে লুটিয়ে পড়েছে। আমার কর্মফল হয়তো এমন ছিল যে আমার মুখ শেষবারের মতো দেখা না হলো। তনা মুনিরার কাঁধে হাত রাখতে সে লম্বা একটা শ্বাস ফেলে। সপ্তাহখানেক আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল আমরা পালিয়ে যাব। তাই ফারুক ওয়ার্কশপের কাজটা ছেড়ে সব গোছগাছ করতে থাকে। আমারও পরিস্থিতি অনুকূলে আসতেই গয়না আর টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে উঠলাম ওদের বাড়িতে। ওখানে ওর মা আর 2 বোন ছিল। আমাকে যেন ট্রেস করা না যায় সেজন্য ঢাকা থাকা অবস্থায় সিম খুলে ফেলি। এতটুকু বলেই থামে মুনিরা। পানির গ্লাসটা মুহূর্তেই খালি করে দম নিল। পুনরায় বলা শুরু করলো, শ্বশুরের এক টুকরো বসত ভিটা ছাড়া আর কিছুই নেই। শাশুড়ি অন্যের জমিতে কাজ করে, কোনো রকম জীবন পার করে। মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি তো এমন পরিবেশে বড় হইনি, তারপরে এক টুকরো শান্তি ছিল। যাকে ভালোবাসি সেই মানুষটা এখন আমার। একটু ভালো থাকার আশায় গয়নার টাকার মোবাইল হাতে তুলে দিলাম। গয়নার মোবাইল বিক্রি করে সেই টাকায় একটা দোকান ভাড়া নিল। ঠিকমতো দাঁড়াতেই পারল না। লসের পরে লস, সব শেষ। পুঁজি যা ছিল 1 টাকাও নেই। সিদ্ধান্ত নিলাম ঢাকা আসবো 2 জন। এত অভাবে তো দিনাতিপাত করা যায় না। এখন ফারুকের মা বোনেরা পাগল হয়ে গেছে ঢাকা আসার জন্য। এত বোঝানোর পর বুঝলই না শহরে কত খরচ। ভেবেছে হয়তো তাদের ফেলে ভালো চলবো, ভালো খাবার খাবো আমরা। কতদিন হলো ঢাকায় এসেছ? ফারুক আরও আগে এসেছে। নিজের কাজ জোগাড় করে একটা বাসা ঠিক করে আমাদেরও নিয়ে এসেছে 1 সপ্তাহ আগে। পড়াশোনা তো আর হবে না, এখন একটা গার্মেন্টসে চাকরি নেওয়ার চেষ্টা করছি, একটু যেন ভালোভাবে চলতে পারি।
আতকে উঠল তনা। তুমি গার্মেন্টসে চাকরি করবে? তুমি কোনো রকম অনার্সটা কমপ্লিট করো, তোমার পড়াশোনার ভাড়া আমি বহন করব। তপ্ত শ্বাস ফেলে মনিরা। এই জীবনটা তো আমি স্বেচ্ছায় বরণ করেছি, এটা আমার নসিবে ছিল। আর তাছাড়া আমি পড়াশোনা করলে ভাববে তাদের ছেলে সংসারের টাকা না দিয়ে আমার পিছনে টাকা উড়াচ্ছে। তোমার পড়াশোনার দায়িত্ব আমি নেব বললাম তো। তোমার কিসের ঠেকা? যার হাত ধরে পালিয়ে গেলাম সে তো কোনোদিন বলেনি, সে তো জানতো আমি কেমন পরিবারের সন্তান। আমি বাস্তবতা মেনে নিয়েছি। মুনিরার মুখের দিকে তাকিয়ে রইল তনা। অনেক টাকার গয়না আমি নিয়েছি এবং সেগুলো তাদের পিছনে খরচ হয়েছে। এরপরও তুমি যদি আগ বাড়িয়ে আমার পড়াশোনার খরচ বহন করতে চাও তাহলে ওরা আরও চাইবে। এমনটা হোক আমি চাই না। একটা সিদ্ধান্তের জন্য আম্মাকে হারিয়েছি, আমার সিদ্ধান্তের জের তোমরা আরও বহন করো, আমি সেটা চাই না। মনিরার দিকে এতক্ষণ পূর্ণ দৃষ্টিতে তাকায় তনা। গায়ে ধূসর ময়লা একটা থ্রি পিস, নখে ময়লা, চুলগুলো রুক্ষ, শুকিয়ে গলার হাড় ভেসে উঠেছে। ঠিক কতটা কষ্টই কমাসে করেছে সবটাই তার চেহারায় ভাসমান। তোমার স্বামী তোমার দিকে ঠিকমতো তাকায় না। কি হাল হয়েছে তোমার? তুমি নিজে আয়নায় দেখেছো নিজেকে? আমার দিকে তাকালে যে পরিবারের দিকে তাকাতে পারবে না। আর আমার নিজেরই বা সময় কোথায় নিজেকে দেখার? সমস্ত কাজে সামলে একটু বিশ্রামের সময়ই তো পাই না। তোমার ননদরা কাজে সাহায্য করে না? আমি তোমায় কোনো কাজে সাহায্য করেছিলাম? মনিরার ছলছল চোখের দিকে তনা তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয়। যেখানে আমি তোমাকে সাহায্য করিনি সেখানে আমার ননদেরা কাজে সাহায্য করবে, সে ভাবনা তো বিলাসিতা। আফটার অল সবই তো আমার কর্মফল। আচমকা বেজে ওঠে কলিং বেল। রুম থেকে বেরিয়ে আসে মাহমুদ। আপা এসেছে। আপা এসেছে মানে? তুমি আপাকে মুনিরার আসার খবর দিয়েছ? তনার চোখে একরাশ ভয় আর আতঙ্ক। আমি কিছুই আপাকে বলিনি, আমাকে একটু আগেই ফোন করে বলল আসছে। তুমি নিষেধ করতে পারলে না? এখন এসে মুনিরাকে দেখলে হয়তো মেরেই ফেলবে। আজ হোক বা কাল দুজনকে মুখোমুখি হতেই হবে। তনা দিশে হারিয়ে ফেলে। অঘটন ঘটুক সে সেটা চায় না। মুনিরা, তুমি বরং এক কাজ করো, আমার রুমে চলে যাও। আপা তাহলে বুঝবে না। আর আব্বাকে আমি বলে দেব তোমার আসার কথা যেন না বলে। মুনিরা ফিসেল হাসে, ম্লান গলায় বলে, এতটা আতঙ্কিত হওয়ার দরকার নেই। সবার মুখোমুখি হওয়ার মানসিকতা নিয়ে আজ আমি এসেছি। যেখানে আম্মাই নেই সেখানে কাকে ভয় পাবো? মাহমুদ গিয়ে দরজা খুলে দিতেই সুমনা ভিতরে ঢোকে। কোনো দিকে না তাকিয়েই ডাইনিং টেবিলের সামনে দাঁড়ায়। ব্যাগ থেকে ছোট্ট একটা কাঁচের ব্যায়াম বের করে টেবিলের উপর রাখে। অফিসে নাকি কলিগের থেকে গরুর মাংসের আচার খেয়েছে। পারবো না বলাতে জেদ ধরেছে, আচার বানিয়ে না দিলে ভাত খাবে না। কি আর করার, ইউটিউব ঘেটে ঘুটে বানালাম, ভাবলাম তোমাদের জন্য নিয়ে যাই, একটু চেখে দেখো তো কেমন হয়েছে। তনার দিকে ঘুরতেই সুমনার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। নিঃশব্দ মুহূর্ত ভেঙে আচমকা যেন আগুন জ্বলে উঠল ঘরে। চোখ দুটি যেন দাউ দাউ করে জ্বলছে। নাসিকায় আগুনের শ্বাস। গাল লাল হয়ে উঠেছে রক্তচাপে। কাঁপতে থাকা ঠোঁটের কোণে জমেছে ক্ষোভ আর ঘৃণা। দাঁত কিরমির করে করে সে। একে বাসায় ঢোকানো সাহস কে করেছে? তার গলা ভরাট, ফাটল ধরা স্বরের জন্য বাতাস কেঁপে ওঠে। বুকটা হাঁপাতে হাঁপাতে উঠে পড়ে। হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে আসে। যে কোনো সময় সে ঝাঁপিয়ে পড়বে মুনিরার ওপর। সে তেড়ে আসে মুনিরার দিকে। প্রতিটা পা যেন তীব্র ঘৃণার প্রতিচ্ছবি। কিন্তু মাঝপথে সামনে এসে দাঁড়িয়ে পড়ে তনা। বাধা দেওয়ার ভঙ্গিতে হাত দুটো সামনে মেলে ধরে, যেন একটা দেয়াল গড়ে তুলেছে। পেছন থেকে এগিয়ে আসে মাহমুদ, তবু থেমে যায় না সুমনা। শরীর কাঁপতে থাকে তার, গলার স্বর বেড়ে যায় কয়েক গুণ। এই জানোয়ারকে বাসায় ঢুকিয়েছিস তোরা? কোন সাহসে আম্মার খুনিকে এই চৌকাট পেরাতে দিলি? তার গলার ভেতরটা কাঁপছে। আবেগ, ঘৃণা আর দুঃখ মিলিয়ে যেন বিস্ফোরিত হতে চায়। হাত কাঁপছে, বুক ওঠানামা করছে উত্তেজনায়। ঘরের এক কোণায় নিজেকে আড়াল করে নিস্তব্ধ বসে আছে মুনিরা। তার সারা শরীর যেন গুটিয়ে গিয়েছে অপরাধ বোধের আচ্ছাদনে। মাথা নিচু, বিবর্ণ মুখটা, ঠোঁট কাঁপছে কিন্তু কোনো সারা শব্দ নেই। চোখ দুটো থরথর করে কাঁপছে জলের ভারে। বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না। তার শরীর জুড়ে কেবল ক্লান্তি আর ভেঙে পড়া আত্মার ছাপ। এই ঘৃণার ঝড়ের মাঝেও তনার মুখে চাপা এক দৃঢ়তা। চোখে অশ্রু জমলেও কণ্ঠে অদ্ভুত একটা শান্ত সুর, যা সুমনার তাণ্ডবের পাশে এক ব্যতিক্রমী বিরোধ তৈরি করে। কি করবেন? মেরে ফেলবেন? হ্যাঁ, মেরেই ফেলবো। চেঁচামেচিতে নিচের রুম থেকে বেরিয়ে আসে খালেকুজ্জামান। বাধা দিও না ভাবি,
আমাকে বরং আপা মেরেই ফেলুক। অপরাধের ভারে নুয়ে পড়েছে তার গলা, তীর তীর করে কাঁপছে তার কণ্ঠনালী। হাত দুটো মেলে ধরে সামনে, আপন মনে বিড়বিড় করে, দূরে থেকেও এই অদৃশ্য হাতে আম্মাকে আমি খুন করেছি, আমার যে মৃত্যুই শ্রেয়। তনার দৃষ্টি মুনিরের দিকে। সুমনা সুযোগ পেতে সোজা গিয়ে মুনিরের গলা চেপে ধরে, এতটাই শক্ত করে ধরে মুনিরের জিভ বের হয়ে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। তনা মাহমুদ চেষ্টা করেও ছাড়াতে পারে না। খালিকুজ্জামান নিজে জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলেন। আপা মেরে ফেলবি নাকি? স্যার ওকে। সময়ের সাথে সাথে আরও শক্ত হয় আঙুলের বাঁধন। হয়তো এখনই প্রাণ পাখি উড়াল দিবে, কিন্তু নিজেকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করে না মনিরা। তনা গায়ের জোরে ধাক্কা মারে সুমনাকে, ছিটকে গিয়ে পড়ে সুমনা। দু কদম এগিয়ে যায় মাহমুদও। সুমনা দাঁত কিরমির করে হাঁপাচ্ছে তনাও। একতরফা মনিরাকে দোষ দিচ্ছেন কেন? আপনারা দোষী না? এক গ্লাস পানি এনে তনা মনিরের হাতে দিল। এক ঢোক খেয়ে আর খেতে পারল না সে। গলায় 4-8 আঙ্গুলের ছাপ বসে গেছে। চোখ জোড়া টকটকে লাল, পানি টলটল করছে। তনা গিয়ে শ্বশুরের সামনে দাঁড়ায়। প্রথমবারের মতো চোখে চোখ রেখে আঙুল উঁচিয়ে জোর গলায় বলে, আমার মৃত্যুর জন্য মুনিরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী আপনারা। বলে সকলের দিকে আঙুল ঘোরায় তনা। দোষ কেবল মুনিরার না, দোষ আপনাদেরও আছে। আমি সেদিন যখন ইঙ্গিত দিয়েছিলাম কি করেছিলেন আপনারা? সেদিন অত্যন্ত আমার কথাটার সত্যতা যাচাই করতেন, তবে আজকের দিনটা আসতই না। কোনো ছেলেমেয়ে প্রেমে পড়ার পর তা স্বীকার করে নিজের প্রেমের কথা, অস্বীকার করে তো গা বাঁচাতে চাইবেই। আর পালিয়ে যাওয়া পর্যন্ত সেই সুযোগটা আপনারা করে দিয়েছেন। উল্টো প্রত্যেকটা মানুষ আমায় শুনিয়েছেন। আজকের পরিস্থিতি কি আপনাদের তৈরি নয়? তবে আজকে না দোষের ভাগিদার কেবল একজন। তনা গিয়ে সুমনার মুখোমুখি দাঁড়ায়, প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলে, আজ বড্ড রাগ দেখাচ্ছেন, তেজ দেখাচ্ছেন। সেদিন দেখাতে পারলেন না? সেদিন রাগ দেখে সত্যটা মুখ থেকে বের করতে পারলেন না? তখন তো আগলে নিয়েছিলেন। মাহমুদকে উদ্দেশ্য করে বলে, বোন পালিয়ে যাওয়ার পর ছেলের বাসা খুঁজে বের করলে, ফোন নাম্বার জোগাড় করলে, পালিয়ে যাওয়ার আগে খুঁজে বের করতে পারলে না? চোর পারলে বুদ্ধি বাড়ে, সেটার প্রমাণ দিলে নাকি? ড্রয়িং রুমে পিনপতন নীরবতা, কেবল নিঃশ্বাস, কান্না আর ফোপানের শব্দ কানে আসে। মনিরা হেলে পড়া মাথা নিচের বুকে নিল তনা, আলতো করে চুলে বিলি কেটে দেয়। আপনি নিজের স্ত্রীকে হারিয়েছেন, সন্তানের মাকে হারিয়েছেন। মনিরা বুঝি মাকে হারায়নি, এক হয়ে সবাই মেয়েটাকে ব্লেম দিচ্ছেন। এই অপরাধ বোধের ভার সইতে না পেরে কাল যদি সে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটিয়ে বসে, তখন কি করবেন? সন্তানের মায়ের থেকে সন্তানকেও হারিয়ে ফেলবেন? সেটা ভেবেছেন কি একবারও? গলা ধরে আসে তনার, কণ্ঠনালী কাঁপছে তার। যা হারানো তা তো হারিয়েই ফেলেছেন, আর যা আছে আপনার সেগুলোকে আঁকড়ে ধরুন, আগলে নিন। পৃথিবীর সব মিথ্যা, একমাত্র মৃত্যুই সত্য। সকলের মৃত্যু নিশ্চিত, এটা ধ্রুব সত্য। এই সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিতে পারবে না। হয়তো আল্লাহ তাআলা আমার মৃত্যু এভাবেই লিখেছেন, আমার আয়ু এতটুকুই ছিল। ভেজা চোখে মুনিরের দিকে তাকিয়ে থাকে তনা। মেয়েটা কাঁদছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আব্বা, আব্বা। মনে রাগ পুষে রাখলে আম্মা তো ফিরবে না। মাহমুদের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে তনা। দাঁড়িয়ে দেখছো কি? আব্বা এখানে নিয়ে আসো। মাহমুদ যেতে হয়নি, খালিকুজ্জামান নিজে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। আরও ভেঙে পড়ে মনিরা, আশ্রয় খুঁজে নেয় বাবার বুকে। সোফার এক কোণে বসে হাতে কপাল ঠেকে অঝরে কাঁদছে সুমনা। কান্নার কোনো শব্দ নেই, আছে কেবল চাপা ধ্বনি আর বুক ফাটা হাহাকার। ভেতরের গভীর ক্ষতগুলো যেন হঠাৎ করে জেলে উঠেছে, আগুন হয়ে ছড়িয়ে পড়ছে অন্তর জুড়ে। স্মৃতির নিঃশ্বাসে দগ্ধ হচ্ছে মন। মাহমুদ সুমনার পাশে বসে শান্ত স্বরে ডাকে, আপা। সুমনা মাথা তুলে এক পলক তাকিয়ে ভাইয়ের বাহু জড়িয়ে ধরে। আমার কথা মনে পড়ছে, এত তাড়াতাড়ি কেন চলে গেল আম্মা? তনাও এসে তার পাশে বসে, কোমল হাতখানা রাখে সুমনার মাথায়। বিশাল এক ঝড় বয়ে গেছে, ভেবে ভেতরটা ভুলে যায়। কিভাবে ভুলতে পারবো? আম্মা তো নেই, আর আসবেও না। চোখ বুঝলে যে কেবল আম্মার মুখটা ভাসে। একটা ভুল সিদ্ধান্ত, ও নিজে মা হারা হলো, আর আমাদেরও মা হারা করলো। তনার বুক গলিয়ে নির্গত হয় দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাসের সাথে সমস্ত হাহাকার উগলে দেয়া যেত, হয়তো ভালো থাকলেই হতো। বুকে হাত রেখে বলুন তো, দিনে একটা বারও বোনের জন্য চিন্তা হয়নি? একটা বারও কি ভাবনি বোন ভালো আছে কিনা? যত যাই বলুন, দিন শেষে আপনারা তো বোন, এক মায়ের পেট থেকে বের হয়েছেন। তাছাড়াও শেষ সময়ে কিন্তু আম্মা মুনিরার কথা ভেবেছেন। তনা খানিক চুপ রইল।
সুমনাও নিশ্চুপ, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তাই তনা শেষ চেষ্টা করে। আপা মুনিরের দিকে তাকান একটাবার। 6 মাস আগের মুনিরের মাঝে আকাশ আর পাতালের পার্থক্য। ওকে দেখে কি মনে হচ্ছে না সে তার কর্মফল ভোগ করেছে? সুমনা তাকে রইল মুনিরের দিকে। যান আপা, ক্ষমা করে দিন, হয়তো এটাই আমাদের নিয়তি ছিল, সব ভুলেছে আপা। সুমনা দেরি না করে উঠে গিয়ে আগলে নেয় মুনিরাকে। এই সময়টার অপেক্ষায় হয়তো সে একটু আগে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করেছে মুনিরা। 2 হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বোনকে। কান্নার বেগ বাড়ে, সেই সাথে বাড়ে কান্নার শব্দ। আমায় ক্ষমা করে দে আপা, আমি বুঝিনি এমনটা যে হয়ে যাবে। নিজেকে যে আমার খুনি মনে হয়। 2 বোন যেন পাল্লা দিয়ে কাঁদছে। মাহমুদকে চিমটি কাটে তনা। ওদিকে বোনদের বন্ধন অটুট হয়ে যাচ্ছে। সে খেয়াল আছে তোমার? মাহমুদ কথার মানে বুঝল না। বোনের বন্ধনের কাছে ভাইয়ের বন্ধন হেরে যাচ্ছে। বউকা এখানে বসে না থেকে ওখানে যাও, বোনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখো। মাহমুদ গেল, 2 বোনকে আলাদা করে মাঝখানে বসে পড়ল। 2 বাহুতে জড়িয়ে নিল দুজনকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর 3 জনে উঠে গিয়ে খালেকুজ্জামানের চারিদিকে ঘিরে বসে। দূর থেকে মেকি রাগ দেখে তনা। বাহ বাহ, আমি দুধে মিশে গেল, এদিকে আটি হয়ে নিচে গড়াগড়ি খাচ্ছি আমি। মা তনার কথায় জবাব দেন খালেকুজ্জামান। তুমি তো মা আটি নাও, ডালপালা দিয়ে আঁকলে রাখা সে আমের গাছটাই যে তুমি। 9 মাসের উঁচু পেট নিয়ে বসে আছে তনা। একটা ড্রাগন ফল কেটে এনে তনার হাতে ধরিয়ে দেন খালেকুজ্জামান। তনা নাক সিটকে কিছু বলতে যাবে, এর আগে খালেকুজ্জামানের মুখের দিকে তাকিয়ে দমে যায় তনা। মিনমিন করে বলে, খাচ্ছি তো। খালেকুজ্জামান চলে গেলেন। লেগে পড়লেন দেয়ালে ঝুল ঝাড়ার জন্য। ওইদিকে মাহমুদ ফ্লোর মোছে ব্যস্ত। 2 দিন পর নতুন অতিথি আসবে, সেজন্য ঘরকে নতুন করে সাজানোর কাজে ব্যস্ত বাবা ছেলে। মাহমুদ ঘর মুছতে মুছতে সেখানে এলো যেখানে খালেকুজ্জামান দেয়ালে ঝুল ঝাড়ছেন। পরিষ্কার জায়গায় ঝুল পড়তেই তেলে বেগুনে জ্বলে ওঠে মাহমুদ। তোমাকে দিয়ে কোনো কাজ হবে না আব্বা, কাজ তো করো না, শুধু কাজ বাড়াও। দেখছো আমি ফ্লোর মুছছি, তারপরে চলে এলে ঝুল ঝাড়তে। খালেকুজ্জামান চেয়ার থেকে নামলেন, আরও দ্বিগুণ গলা উঁচিয়ে উঠলেন, তুই কি কানা? আমি যেখানে কাজ করছি তুই এখানে আসলি কেন? হাতে ফল, সোফায় আরাম করে বসে লাইভ বিগ বস দেখছে তনা আর মিটি মিটি হাসছে। আবার হৃদয় জুড়ে ছড়িয়ে একটু প্রশান্তি। তাকে ঘিরে, তার সন্তানকে ঘিরে সকলের কত আয়োজন। কাল আবার আসবে সুমনা এক গাধা জিনিসপত্র নিয়ে। তার ভাবনার মাঝে কলিং বেল বাজিয়ে ওঠে। উঠতে নিলে খালেকুজ্জামান নিষেধ করেন। তিনি নিজে গিয়ে দরজা খুলে দিলেন। এক হাতে টিফিন বক্স, আরেক হাতে শপিং ব্যাগ। ভেতরে ঢুকে মুনিরা। ব্যাগে কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। টিফিন বক্স টেবিলের উপর রেখে ব্যাগটা নিয়ে তনার পাশে গিয়ে বসে সে। ব্যাগ থেকে ছোট ছোট কতগুলো নকশি কাঁথা বের করেন। এগুলো আমার মায়ের জন্য, আর যদি বাপ হয় তাহলে কাঁথাগুলো ফিরিয়ে নিয়ে যাব বলে খিলখিল করে হাসে মুনিরা। যোগ দেয় তনাও। আর ওইখানে কি এনেছো? একটা দেশি মোরগ ঝালঝাল করে ভুনা, গরুর টাটকা মাংস, দেশি আলু দিয়ে ঝোল আর পোলাও। এসব করতে গিয়েছো কেন তুমি? তোমার নিজেরই তো টানাটানি সংসার। আমার বুঝি তোমাকে কিছু দিতে ইচ্ছে করে না। আপা তোমাকে কত কি দিল, আমি তো কিছুই দিলাম না। তুমি তো ছোট, তুমি কি দিবে? আমরা না তোমায় দেব। বেশি পকর পকর না করে চলো খাবে। এই তোমরা কি শুরু করলে? আমার পেটে জায়গা নেই, আমি খাবো না। আমাকে এখনই আবার চলে যেতে হবে। আমার সামনে একটু খাও, আমি একটু মন ভরে দেখি। তোমাদের নিয়ে আর পারলাম না, চলো। মুনিরাকে ধরে তনা উঠে দাঁড়ায়, চেয়ার টেনে গিয়ে বসলো টেবিলে। রান্নাঘর থেকে একটা প্লেট আনে মুনিরা। পরম যত্নে প্লেটে সাজিয়ে তনার সামনে রাখলো। আর চোখে সব দেখে টিপ্পনি কাটে মাহমুদ। কেউ মা হওয়ার সাথে সাথে আমিও বাপ হচ্ছিলাম। পেটে ধরিনি বলে আমার কোনো দাম নেই। এই দুনিয়া বড়ই নিষ্ঠুর। তুই চুপ থাক। মুনিরাকে ভেংসি কেটে নিজের কাছে মন দেয় মাহমুদ। তনা তৃপ্তি নিয়ে খাচ্ছে। মুনিরা আরও 1 পিস মাংস তার প্লেটে দিল। মেয়ে হলে আমি একজোড়া নুপুর দেব। সে যখন এলোমেলো পায়ে হাঁটা শিখবে তখন পরিয়ে দেব। আমি যখন মা বলে ডাকবো, এসে এলোমেলো পায়ে হেঁটে ঝুমুর ঝুমুর শব্দ তুলে লুটিয়ে পড়বে আমার কোলে। গলা ধরে আসে মুনিরার, চোখে টলটল করছে পানি। তুমি ভালো আছো তো মুনিরা? চোখের পানি মুছে নিল সে। ভালো আছি, খুব ভালো আছি। ঠোঁট কামড়ে ধরে কান্না নিবারণের জন্য তনহা কাঁদে। ঠোঁট কামড়ে ধরে কান্না নিবারণের জন্য তনা কাঁধে হাত রাখতেই তার নীরব কান্নার বেগ বাড়ে। নিজেকে বড্ড অসহায় মনে হয়। ভাবি, কেন এত কষ্ট করছো? কি হাল হয়েছে নিজের দেখছো? ভাবির কথা শোনো,
পুরো দুনিয়া যদি তোমার বিরুদ্ধে যায়, আমি তোমার পাশে থাকব। এমনটা হয় না। কেন হয় না? মুনিরা নীরব থাকে। আম্মা বেঁচে থাকলে এমনটা কখন হতে দিত? সে কবেই নিয়ে আসতো। বেঁচে নেই বলে এখনও সেখানেই রয়ে গেলাম। আমরা বুঝি ফেলে দেব তোমাকে। মাথা নাড়ে মুনিরা। যত যাই বলো, আম্মার মৃত্যুর কারণ যে আমি, সেটা অস্বীকার করতে পারবো না। আমার একটা ভুল সিদ্ধান্ত আম্মা। তীব্র যন্ত্রণায় গলা দিয়ে শব্দ বের হয় না মুনিরার। কিছুক্ষণ থম মেরে থাকে, পুনরায় বলে, যেই কর্ম করেছি সেই ফল ভোগ করব না? এই জীবনটা তো আমি নিজেই বেছে নিয়েছি। এটা আমার প্রাপ্য। সবার মনে আঘাত দেওয়ার শাস্তি। আম্মার রুহের হায়, যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য এই শাস্তি আমি স্বেচ্ছায় বরণ করে নিলাম। মুনিরার কথার মাঝেই চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তনা। হঠাৎই তলপেটটা যেন মোচড় দিয়ে উঠল একটা প্রচণ্ড টান। একটানা ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হয় তনার। মুখটা কুঁচকে যায়, ঠোঁট কামড়ে ধরে সে। পেটের নিচ দিয়ে কোমরের ভেতর দিয়ে একটা তীব্র চাপ ছড়িয়ে পড়ে পিঠ অবধি। মনে হয় শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতর থেকে। তার নিঃশ্বাস ছেড়ে আসে, কপাল ঘামে ভিজে উঠেছে। ব্যথার ঢেউ যেন থেমে থেমে এসে তাকে কাবু করে ফেলছে। চোখ খুলে তাকানোর শক্তিটুকু নেই। কি হয়েছে ভাবি? তনা ঠোঁটের কোণে অস্পষ্ট আর্তনাদ করে ওঠে। তোমার ভাই আর আব্বাকে ডাকো। আমার বোধহয় প্রসব ব্যথা শুরু হয়েছে, আর পারছি না সহ্য করতে। পরিশিষ্ট খালেকুজ্জামানের বুকের ওপর ঘুমিয়ে আছে ছোট্ট মুনিজা। গভীর ঘুমে তলিয়ে যাওয়া সেই ছোট মুখে যেন পৃথিবীর যাবতীয় শান্তির ছায়া লেগে আছে। তার ছোট্ট মুনিরের একাংশ জুড়ে কেবল খালেকুজ্জামান। নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ স্পর্শ আর অসীম নির্ভরতার বন্ধন তাকে এমন করে বেঁধে রেখেছে যে নাতনিকে ফেলে কোথাও যাওয়ার কল্পনাটুকু করতে পারেন না খালেকুজ্জামান। মুনিজা যেন তার ভালো থাকার কারণ, ক্লান্ত প্রহরের একমাত্র প্রশান্তি। নিঃশব্দ ঘরে নিঃশব্দ এক মায়ের বন্ধনে জড়িয়ে রয়েছে দাদু নাতনির দুটি প্রাণ। তনা ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিল। নুপুরের ঝুমঝুম শব্দে ঘুম হালকা হয়ে আসে খালেকুজ্জামানেরও। চোখ মেলে তাকান তিনি। তনাকে দেখে আবার গভীর ঘুমে তলিয়ে যান। তনা খুব সন্তর্পণে আলো নিভিয়ে খালেকুজ্জামানের কক্ষ ত্যাগ করে। নিজের রুমে গিয়ে মেয়েকে শুয়ে দিল খুব সাবধানে। ল্যাপটপে কাজ করছিল মাহমুদ। দুজনকে দেখে ল্যাপটপ বন্ধ করে ফেলে। ঘুমন্ত মেয়ের কপালে চুমু এঁকে দেয়। কি কপাল আমার! মেয়েও পাত্তা দেয় না, মেয়ের মাও পাত্তা দেয় না। তনা আলো নিভিয়ে মাহমুদের বুকে মাথা রাখে। মাহমুদ আলতো করে তনার চুলের ভাঁজে বিলি কাটে। পাত্তা না দিলে পাশের পুতুলটা দুনিয়া এলো কি করে? ওটা যে পাত্তা দেওয়ারই ফল। একগাল হেসে তনা এলোমেলো চুলে চুমু আঁকে মাহমুদ। আজ স্কুল থেকে ফিরে দেখি আব্বা সব রান্না রেডি করে রেখেছে। ঘর দুয়ারও গোছানো। কত করে বলি আমি সব সামলে নেব, শুনেই না কথা। মুনিজাকে পেয়ে আব্বা আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে গেছে। হয়তো আজ আম্মা থাকলে অন্যরকম হতো। তাই সংসারটা ভরা থাকতো। আম্মা নেই, কোথাও একটা তীব্র শূন্যতা। মাহমুদ তপ্তশ্বাস ফেলে। নীরব থাকে সে। হয়তো মায়ের স্মৃতি মনে করছে। তনা ফের বলে, সংসার নামক সমরাঙ্গনে প্রতিটি দিনে এক অবিরাম যুদ্ধ। কখনো তা বাইরের মানুষের সঙ্গে, আবার কখনো নিজের ভেতরের দ্বন্দ্বের বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার পথ নেই, আত্মসমর্পণও নয় কোনো সমাধান। এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকার নামই হয়তো জীবন। আর তাই তো সংসার সমরাঙ্গন। সমাপ্ত। শেষ পর্বটা যদি আপনার মনটাকে এতটুকু নরম করে বা আপনার চোখের পানি আনে, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।